Hey, welcome to programming Shikhbo platform. Haha, just kidding. আসলে একটু স্টাইল করে কথা বলতে চাইছিলাম যে দেখি কেমন হয়, বাট এটা আমাকে দিয়ে হবে না। আমি আমার রেগুলার ভাষা দিয়ে কথা বলি। Hey, welcome to programming Shikhbo platform. তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন প্লেলিস্ট নিয়ে বা আরেকটা নতুন ভিডিও সিরিজ নিয়ে বা আরেকটা নতুন টপিক নিয়ে। তো এই টপিকে বা এই ভিডিও সিরিজে বা এই প্লেলিস্টে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন গিট অ্যান্ড গিটহাব। তো গিট এবং গিটহাব এই জিনিস দুইটা কি এবং এই দুইটা জিনিস আমরা কেন শিখবো এই প্রসঙ্গে আমরা একটু পরে আসি। আমরা প্রথমে জানবো গিট এবং গিটহাব এই দুইটা কি একই জিনিস কিনা। এই গিট এবং গিটহাব এরা দুইজন আসলে একই জিনিস না। আমরা অনেকে মনে করে থাকি যে গিট এবং গিটহাব মনে হয় একই জিনিস, কিন্তু এরা আসলে একই জিনিস না। গিট এবং গিটহাব হচ্ছে ডিফারেন্ট জিনিস, কিন্তু এরা একে অপরের সঙ্গে রিলেটেড। গিট গিটহাবের সঙ্গে রিলেটেড এবং গিটহাব গিটের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন যে গিট এবং গিটহাব এরা একই জিনিস না, নট ইকুয়াল, কিন্তু এরা একে অপরের সঙ্গে রিলেটেড। এটা আপনি মনে রাখবেন, এটা হচ্ছে ফার্স্ট থিং। তো এই গিট এবং গিটহাব অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে কেন আমাদের গিট অ্যান্ড গিটহাব এতটা ইম্পর্টেন্ট। এক্সাম্পল হিসেবে ধরেন আপনি যে একজন ডেভেলপার বা প্রোগ্রামার, এটার প্রমাণ কি? আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি একজন ডেভেলপার বা আমি একজন প্রোগ্রামার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব যে এটার প্রমাণ কি। আপনি যে ডেভেলপার বা প্রোগ্রামার এটার প্রমাণ দেন। আপনি তো মুখে বললে আমি বিশ্বাস করব না। আমি কেন, কেউই বিশ্বাস করবে না। আরো উল্টা ভাবে আপনাকে বলবে যে কই না কই থেকে জানি আসছে, আবার নিজেকে বলে সে নাকি একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার। একইভাবে আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে জয়েন করতে যান বা ইন্টারভিউ দিতে যান, তখন আপনাকে বলা হবে আপনি যে ডেভেলপার বা প্রোগ্রামার, আপনি যে এতদিন যাবত প্রজেক্টগুলো করছেন, আপনি যেহেতু ডেভেলপার বা প্রোগ্রামার তাহলে তো অবশ্যই কিছু না কিছু প্রজেক্ট আপনি করছেন। তাহলে এখন আমাদের সেই প্রজেক্টগুলো দেখান। আপনি যে এতদিন যাবত যে প্রজেক্টগুলো করছেন, যে ওয়েবসাইটগুলো আপনি বানাইছেন, সেগুলো আপনি আমাকে দেখান। তখন আপনি কিভাবে দেখাবেন যে আপনি এতদিন যাবত যতগুলা প্রজেক্ট করছেন সবগুলা কিন্তু আপনি আপনার লোকাল কম্পিউটারের মধ্যে করছেন। মানে আপনি আপনার নিজস্ব কম্পিউটার, লোকাল কম্পিউটারের মধ্যে করছেন। আপনার কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছেন, সেই ফোল্ডারের মধ্যে আপনি আপনার প্রজেক্ট বা আপনি আপনার কোডগুলা করছেন। তো এখন আপনি তাদেরকে সেই প্রজেক্টটা এবং প্রজেক্টের কোডগুলো আপনি কিভাবে দেখাবেন, এটা হচ্ছে প্রশ্ন। তো এটার জন্য আসছে হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। আমরা এটার সাহায্যে আমাদের প্রজেক্টগুলোকে অন্য কারো কাছে শো করতে পারি যে ভাই দেখেন, এই যে এতদিন যাবত আমি এই প্রজেক্টগুলো করছি, আপনি দেখেন এটা হচ্ছে আমার প্রজেক্টের কোড এবং এটা হচ্ছে আমার প্রজেক্ট, আপনি দেখেন। এবং যে যে ব্যক্তিগুলো আপনাকে বলছে যে কই না কই থেকে জানি উড়ে আসছে, আবার বলে সে নাকি ডেভেলপার বা প্রোগ্রামার, তাদেরকেও আপনি দেখাইতে পারবেন যে দেখো ভাই দেখো, এই যে আমি সত্যি একজন ডেভেলপার, আমি সত্যি একজন প্রোগ্রামার, এই যে এটা হচ্ছে আমার কাজের ডেমো। আমি এতদিন যাবত যে যে প্রজেক্টগুলো করছি, প্রজেক্টের কোডগুলো করছি, এই নাও দেখো। এখন তো বিশ্বাস করো যে আমি একজন ডেভেলপার বা আমি একজন প্রোগ্রামার। আর আপনি যদি এই গিট অ্যান্ড গিটহাব না শিখেন, তাহলে আপনি আপনার নিজের করা প্রজেক্টগুলা অন্য কারো কাছে শো করবেন কিভাবে? আপনি করতে পারবেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে প্রজেক্টগুলা করছেন, যে প্রজেক্টের কোডগুলা করছেন, সেগুলা কিন্তু আপনি আপনার নিজের লোকাল কম্পিউটারের মধ্যে করছেন। তো এখন আপনি অন্য কারো কাছে কিভাবে দেখাবেন আপনার প্রজেক্ট এবং আপনার প্রজেক্টের কোডগুলা? আপনি কিন্তু দেখাইতে পারবেন না। তাহলে অবশ্যই আপনাকে গিট অ্যান্ড গিটহাব শিখতেই হবে। তো এবার আমি প্রথমে আসি গিটহাব সম্পর্কে। আমরা গিটটাকে রেখে দেই, গিটটাকে আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা গিটহাব সম্পর্কে জানি। তো গিটহাব সম্পর্কে জানার জন্য প্রথমেই প্রশ্ন আসে যে হোয়াট ইজ গিটহাব? গিটহাব জিনিসটা কি? আপনি এভাবে চিন্তা করতে পারেন যে গিটহাব হচ্ছে একটা অনলাইন প্লেস, একটা অনলাইনের জায়গা যেখানে আমরা আমাদের প্রজেক্ট, আমাদের প্রজেক্টের কোডগুলো আমরা রাখতে পারি। আবার আপনি এভাবে চিন্তা করতে পারেন যে গিটহাবটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। সেই অ্যাকাউন্টের মধ্যে বা সেই প্রোফাইলের মধ্যে আমরা আমাদের প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের কোডগুলোকে রাখতে পারি। আবার আপনি এভাবে চিন্তা করতে পারেন যে গিটহাবটা হচ্ছে একটা হোস্টিং সাইট যেখানে আমরা আমাদের প্রজেক্টটাকে হোস্ট করতে পারি। তাহলে আপনি যেভাবেই ভাবেন না কেন, এটা হচ্ছে একটা প্লেস, একটা জায়গা যেখানে আমরা আমাদের প্রজেক্ট, আমাদের প্রজেক্টের কোডগুলো রাখবো। আমরা সহজভাবে চিন্তা করতে পারি, আমরা যে প্রজেক্টগুলো বানাইতেছি বা আমরা যে ওয়েবসাইটগুলো বানাইতেছি, সেগুলো কিন্তু আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে বানাইতেছি। এখন ধরেন কোনো কারণে যদি আমাদের কম্পিউটারটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে যদি আমাদের প্রজেক্টের ফোল্ডারটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে দেখেন অনেক দিনের পরিশ্রম কিন্তু আমাদের বৃথা চলে যাবে। একটা প্রজেক্ট বা একটা ওয়েবসাইট বানাইতে কিন্তু আমাদের বেশ সময় লাগে এবং অনেক চিন্তা করতে হয়, অনেক পরিশ্রম করে একটা প্রজেক্ট বানাইতে হয়। তাহলে এত পরিশ্রম করার পর যদি আমাদের প্রজেক্টটা ডিলিট হয়ে যায়, তাহলে দেখেন কেমন লাগবে। তো এই জন্য আমরা কি করব, আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে আমাদের কম্পিউটারে না রেখে আমরা ইন্টারনেটের এমন একটা জায়গায় রাখবো। আমরা সেই প্রজেক্টটাকে আমাদের কম্পিউটারে রাখবো, সমস্যা নাই, কিন্তু তারপরও আমরা কি করব, আমরা ইন্টারনেটের এমন একটা জায়গায়, এমন একটা ওয়েবসাইটে বা এমন একটা সার্ভারে রাখবো যেখান থেকে আমাদের প্রজেক্টটা কখনোই হারাবে না, কখনোই ডিলিট হবে না।
তো সেই ওয়েবসাইট, সেই ইন্টারনেটের জায়গা, সেই সার্ভারের নাম হইতেছে GitHub। আমরা GitHub এ একটা অ্যাকাউন্ট করে বা একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আমরা রেখে দিব একদম সিকিউর ভাবে। এখানে রাখলে কি হবে, ধরেন আমার কম্পিউটার যদি বাই চান্স নষ্টও হয়ে যায়, তারপর আমরা কি করতে পারবো, GitHub থেকে আমাদের প্রজেক্টটা আবারও ক্লোন করে মানে হচ্ছে কপি করে আমাদের লোকাল কম্পিউটারে আনতে পারবো, তারপর আবার আমরা কাজ করতে পারবো। তাহলে দেখেন কতটা সহজ করে দিছে হচ্ছে আমাদের GitHub। এবং আপনি আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা GitHub অ্যাকাউন্ট থাকতেই হবে এবং আপনার লাইফের ভালো ভালো প্রজেক্টগুলো এই GitHub অ্যাকাউন্টে থাকতে হবে, তাহলে আপনার জব পাওয়ার চান্সটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা জানলাম এই GitHubটা হচ্ছে একটা প্লেস, ইন্টারনেটের একটা জায়গা যেখানে আমরা আমাদের প্রজেক্টটাকে রাখতে পারি। তাহলে এবার আমরা জানবো গিট সম্পর্কে। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গিট? গিট জিনিসটা কি? আমি যদি আপনাদেরকে একটু কঠিন করে বলার চেষ্টা করি যে গিট জিনিসটা কি, গিট ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ডিস্ট্রিবিউট ভার্সন কন্ট্রোল সিস্টেম ডিজাইন টু হ্যান্ডেল এভরিথিং ফ্রম স্মল টু ভেরি লার্জ প্রজেক্ট উইথ স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি। তার মানে আমরা বুঝলাম যে গিটটা হচ্ছে একটা ফ্রি এবং ওপেন সোর্স একটা জিনিস যেটা যে কেউই ব্যবহার করতে পারে। তো এবার যদি আমি এই গিটটাকে আর একটু সহজ করে বলার চেষ্টা করি, তাহলে গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, বা আপনি বলতে পারেন এই গিটটা হচ্ছে একটা SCM, মানে হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট। আমরা এই গিটের সাহায্যে আমাদের কোডগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, তো ফাইনালি এই গিটটা হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো এই গিটের মতো আরো অনেক ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে দেখেন GitLab, Beanstalk, Perforce, Bitbucket, এগুলোও হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। কিন্তু এগুলোর মধ্যে সবথেকে বেশি পপুলার হইতেছে আমাদের গিটটা। এই গিটটা প্রায় 70% ডেভেলপাররা ব্যবহার করে থাকে। তাহলে এই গিটটা যদি 70% ডেভেলপার ব্যবহার করে থাকে, তাহলে আমরাও এই গিটটাকে ব্যবহার করা শিখবো। তাহলে আমরা জানলাম এই গিটটা হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা SCM, মানে হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট। তো আমি যদি এই গিটটাকে আরো একটু সহজভাবে বলতে যাই, তাহলে এই গিটটা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার। আমরা যদি এই গিটটাকে আর একটু সহজভাবে বলতে যাই, তাহলে এই গিটটা কি? এই গিটটা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার। আমাদেরকে এই গিট নামের টুলস বা সফটওয়্যারটাকে আমাদের কম্পিউটারে ডাউনলোড করতে হবে, তারপর আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে আমাদের কম্পিউটারের মধ্যে এই গিট নামের টুলস বা সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করলাম, এটা আমাদের কম্পিউটারের মধ্যে কি কাজ করবে? এই গিটটা আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলকে সে ট্র্যাকিং করবে। মানে আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলের উপর সে নজর রাখবে। কতক্ষণ সে নজর রাখবে? 24 আওয়ার 365 ডেজ। তার মানে সব সময় আমাদের ফাইলগুলোর উপর সে ট্র্যাকিং করবে বা নজর রাখবে। আমরা আমাদের কম্পিউটারের ফাইলগুলোর ভিতরে কখন কি চেঞ্জ করতেছি সেটা সে কি করবে? ট্র্যাক করবে। এবং ট্র্যাক করে আমরা যে আমাদের ফাইলগুলোর মধ্যে যেটা চেঞ্জ করছি সেটাকে সে রেকর্ড করে তার সিস্টেমের মধ্যে রাখবে। কারণ হচ্ছে এই গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। আমরা যখনই আমাদের কম্পিউটারের কোনো ফাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করব, সেটা সঙ্গে সঙ্গে এই গিটটা কি করবে? রেকর্ড করবে। রেকর্ড করে তার সিস্টেমের মধ্যে রেখে দিবে। এই গিট যে ফাইলগুলোর উপর ট্র্যাক করবে বা নজর রাখবে, সেটা যে কোনো ফাইল হতে পারে। সেটা হতে পারে ইমেজের ফাইল, টেক্সটের ফাইল, জ্যাসনের ফাইল, বাবার হতে পারে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইল, হতে পারে জাভাস্ক্রিপ্টের ফাইল, হতে পারে পাইথনের ফাইল, হতে পারে জাভার ফাইল, হতে পারে C++ এর ফাইল। যে কোনো ফাইলই সেটা হতে পারে। সেই সবগুলা ফাইলের উপরই সে ট্র্যাক রাখবে। আচ্ছা, এবার কথা হচ্ছে এই গিটের কি আরো কোনো কাজ আছে? এই ট্র্যাকিং করা ছাড়া কি আরো কোনো কাজ আছে? এবং আরেকটা কথা হইতেছে, এই গিটটা যে আমাদের ফাইলগুলোকে ট্র্যাকিং করতেছে, এই ট্র্যাকিং করা দিয়ে আমাদের লাভ কি? তো আমি এই লাভের কথা একটু পরে আসি। আমি প্রথমে আসি যে এই গিটের ট্র্যাকিং করা ছাড়া কি আরো কোনো কাজ আছে কিনা। তো আমি যদি এই গিটটাকে আর একটু সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে এই গিটটা হচ্ছে একটা কর্মকর্তা বা একটা কর্মচারী। ধরেন এক্সাম্পল হিসেবে এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমাদের গিটহাবের ওয়েবসাইট। আপনি এক্সাম্পল হিসেবে ধরে নেন এটা হচ্ছে আমাদের গিটহাবের একটা ওয়েবসাইট। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে, আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা আছে, সেইটা আমরা এই ওয়েবসাইটের মধ্যে রাখবো কি করে? আমি যদি আমার প্রজেক্টের ফোল্ডারটাকে চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে নিয়ে গিয়ে যদি রাখি, তাহলে কিন্তু হবে না। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করার কোনো জিনিস না। তাহলে এবার উপায়, এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে তো আমাদের প্রজেক্টটাকে রাখতে হবে। আমি কিভাবে রাখবো? তো তখনই আসে হচ্ছে আমাদের এই গিট। এই গিটটা হচ্ছে আমাদের একটা কর্মকর্তা বা আমাদের একটা কর্মচারী। আমরা গিটকে বলবো যে গিট, আমাদের প্রজেক্টটাকে তুমি এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে রেখে দাও। যাও তুমি আমার প্রজেক্টটাকে গিয়ে এই গিটহাব ওয়েবসাইটের মধ্যে রেখে আসো। তাহলে কি আমরা এই গিটটাকে বললাম, গিটটা হচ্ছে একটা কর্মচারী। আবার ধরেন আমার লোকাল কম্পিউটারের মধ্যে থেকে প্রজেক্টটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো এবার আমরা আবারও এই গিটকে বলবো যে গিট,
তুমি যে আমার প্রজেক্টটা GitHub ওয়েবসাইটের মধ্যে রাখছিলা না, আমি যে তোমাকে রাখতে বলছিলাম, এখন যাও সেই GitHub ওয়েবসাইট থেকে আবারও সেই প্রজেক্টটাকে আমার কম্পিউটারে নিয়ে আসো। তাহলে গিটটা কি হইলো? গিটটা হচ্ছে একটা কর্মচারী। আমরা এই গিটকে যা কমান্ড করব এই গিট তাই শুনবে। এই গিটটা কিন্তু আমাদের কমান্ডের উপরে চলবে, ঠিক আছে? আবার এই গিটের এগুলা ছাড়াও আরো বেশ কিছু কাজ আছে। আপনি যদি এক্সাম্পল হিসেবে আরেকটা বিষয় চিন্তা করেন, ধরেন আপনি ছোটখাটো একটা প্রজেক্ট করতেছেন এবং সেই প্রজেক্টের জন্য আপনি 1 নাম্বার দিনে ডে 1-এ কিছু কোড করলেন, হতে পারে সেটা 10 লাইনের মতো কিছু কোড আপনি লিখলেন সেই প্রজেক্টের জন্য। আপনি ডে 1-ও চিন্তা করতে পারেন, আবার আপনি ভার্সন 1-ও চিন্তা করতে পারেন, একটা করলেই হইলো। ধরেন আপনি ডে 1 আপনি 1 নাম্বার দিনে 10 লাইনের মতো কিছু কোড করলেন আপনার প্রজেক্টের জন্য এবং আপনি সেই কোডটাকে চেক করে দেখলেন যে কোডটা কিন্তু সাকসেসফুল ভাবে কাজ করতেছে। তো এরপর যদি আপনার কম্পিউটার থেকে এই প্রজেক্টের ফোল্ডারটা যদি বাই চান্স ডিলিট হয়ে যায়, এই ভয় থাকার কারণে আপনি কি করলেন, গিটের সাহায্যে এই 1 নাম্বার দিনের এই 10 লাইন কোডটাকে আপনি আপনার GitHub ওয়েবসাইটের মধ্যে রাখলেন। এবং GitHub ওয়েবসাইটের মধ্যে আমাদের কোডটাকে রাখতে গেলে অবশ্যই প্রথমে আমাদের এই GitHub ওয়েবসাইটের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আসলে GitHub-এর ভাষায় এটাকে ফোল্ডার বলে না, এটাকে বলে হচ্ছে রিপোজিটরি। আপনাকে প্রথমে GitHub ওয়েবসাইটের মধ্যে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, এরপর আপনাকে সেই কোডটা রাখতে হবে। তাহলে ফাইনালি আমরা কি করলাম, আমরা আমাদের প্রজেক্টের জন্য 1 নাম্বার দিনে প্রথম দিনে আমরা 10 লাইনের মতো কিছু কোড করলাম এবং সেটা সাকসেসফুল ভাবে কাজ করতেছে। এরপর আমরা আমাদের GitHub ওয়েবসাইটের মধ্যে রাখলাম। তো এরপর আমি 2 নাম্বার দিনে মানে হচ্ছে ডে 2-তে আমি সেই প্রজেক্টের মধ্যে আরো নতুন কিছু কোড করলাম, সেটা হতে পারে 20 লাইনের মতো আরো কিছু নতুন কোড করলাম। আমরা আমাদের প্রজেক্টের জন্য 2 নাম্বার দিনে বা আপনি বলতে পারেন ভার্সন 2 বা আপনি বলতে পারেন ডে 2-তে আরো কিছু 20 লাইনের মতো কোড করলাম। এবং আমরা কি করলাম, আমাদের যে 1 নাম্বার দিনটা ছিল সেই কোডের সঙ্গে আমরা আমাদের 2 নাম্বার কোডটাকেও GitHub ওয়েবসাইটে রেখে দিলাম। এবং অবশ্যই GitHub ওয়েবসাইটে রাখার আগে আমি চেক করলাম যে আমাদের 2 নাম্বার দিনের কোডগুলা সঠিকভাবে কাজ করতেছে কিনা, সাকসেসফুল ভাবে কাজ করতেছে কিনা। আমরা চেক করে দেখলাম যে না, আমাদের 2 নাম্বার দিনেরও কোডগুলা সাকসেসফুল ভাবে কাজ করতেছে। তো এরপর আমি আমার GitHub ওয়েবসাইটের মধ্যে 1 নাম্বার দিনেরটা এবং আমাদের 2 নাম্বার দিনেরটা একসঙ্গে মার্জ করে একসঙ্গে একত্রিত করে আমি রেখে দিলাম। এবং আপনি মনে রাখবেন, আমি যে আমার প্রজেক্টের জন্য প্রতিদিন যে কোডগুলা করতেছি সেই কোডগুলা কিন্তু আমি আমার GitHub ওয়েবসাইটের মধ্যে রাখতেছি। কেন রাখতেছি? এটা রাখার কারণ হইতেছে যদি কোনো কারণে বাই চান্স আমার ফোল্ডারটা যদি ডিলিট হয়ে যায়, তারপরেও যাতে আমরা এই GitHub ওয়েবসাইট থেকে আবার আমরা এই প্রজেক্টটাকে আমরা আমাদের কম্পিউটারে আনতে পারি। আমরা আমাদের সেফটির জন্য এই কোডগুলাকে, প্রতিদিনের কোডগুলাকে আমরা আমাদের GitHub ওয়েবসাইটে রাখতেছি। তো এরপর আসেন ডে 3-তে আমাদের 3 নাম্বার দিনে সেই প্রজেক্টের জন্য আমরা 3 নাম্বার দিনে আরো কিছু কোড করলাম, সেটা হতে পারে 30 লাইনের মতো কিছু কোড। আমরা আমাদের প্রজেক্টের জন্য 3 নাম্বার দিনে ডে 3-তে বা আপনি চিন্তা করতে পারেন ভার্সন 3-তে আমাদের প্রজেক্টের জন্য আমরা আরো নতুন 30 লাইনের মতো কিছু কোড করলাম। এবং আমরা আমাদের ডে 1, ডে 2, ডে 3 এই 3টা দিনেরই কোড আমরা একসঙ্গে মার্জ করে ফেলছি। তো মার্জ করার পর আমি চেক করতে গেছি যে দেখি আমাদের প্রজেক্টটা কাজ করে কিনা। তো আমি যখনই চেক করতে গেছি, চেক করতে গিয়ে দেখি যে আমাদের প্রজেক্টটা আর কাজ করতেছে না, আমাদের প্রজেক্টের মধ্যে একটা এরর চলে আসছে। তাহলে এখন আমাদের মাথায় হাত। এখন কিন্তু আমরা খুব টেনশনে পড়ে গেলাম, কারণ হচ্ছে দেখেন আমাদের ডে 1 এবং ডে 2 এবং ডে 3 এই 3টা দিনেরই কোড কিন্তু আমরা একসঙ্গে একত্রিত করে মার্জ করে ফেলছি। এবং আমরা জানি আমাদের 1 নাম্বার দিনের কোডগুলা কিন্তু সঠিকভাবেই কাজ করতেছিল, কোনো এরর ছিল না। এবং আমরা জানি আমাদের 2 নাম্বার দিনেরও কোডগুলা কিন্তু সঠিকভাবে কাজ করতেছিল, কোনো এরর ছিল না। আমরা যখনই আমাদের ডে 3 বা আমাদের ভার্সন 3-র কোডগুলা অ্যাড করলাম আমাদের প্রজেক্টের সঙ্গে, তখনই কিন্তু আমাদের প্রজেক্ট আর কাজ করতেছে না, তখনই আমাদের প্রজেক্টের মধ্যে একটা এরর চলে আসছে। তাহলে এখন আমাদের এই এররের হাত থেকে বাঁচার উপায় কি? এখন আমরা যদি এই ডে 3 থেকে ডে 2-এ আসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা আবার আগের মতোই কাজ করতো। মানে হচ্ছে আমরা যে ডে 3-তে যে কোডগুলা করছি সেই কোডগুলাকে যদি আমরা ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমাদের কোডটা আবার কাজ করবে। আমরা যদি এক্স্যাক্টলি ডে 2-এর যে কোডগুলো আছে সেই কোডগুলো যদি আমরা রাখি, আমাদের ডে 1 এবং ডে 2-এর কোডগুলো যদি আমরা রাখি, তাহলে আমাদের প্রজেক্টটা আবার আগের মতোই কাজ করবে। কিন্তু আমরা এইদিকে একটা প্রবলেম করে ফেলছি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডে 1 এবং ডে 2 এবং ডে 3 এই 3টা দিনেরই কোড আমরা একসঙ্গে একত্রিত করে ফেলছি। এখন আমরা ডে 3-র কোডগুলাকে ডিলিট করব কিভাবে? তাহলে এখন যদি আমরা আমাদের ডে 3 থেকে বা আমাদের ভার্সন 3 থেকে ব্যাক করে আমাদের ডে 2 বা আমাদের ভার্সন 2-তে আসতে চাই, তখনই আমাদের এই গিটটা সাহায্য করে।
কারণ আমরা জানি এই গিটটা হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো এই গিটের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা আমাদের ভার্সনটাকে খুব সহজেই চেঞ্জ করতে পারবো। আমরা জানতাম যে আমাদের ভার্সন 1টা কাজ করতেছিল এবং আমরা জানতাম আমাদের ভার্সন 2টাও কাজ করতেছিল, এবং যখনই আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ভার্সন 3টাকে অ্যাড করলাম, ভার্সন 3-এর কোডগুলোকে অ্যাড করলাম, তখনই আমাদের প্রজেক্ট আর কাজ করতেছিল না। তার মানে এখন আমাদের এই 3 নাম্বার ভার্সনটাকে বাদ দিয়ে আবার আমাদের 2 নাম্বার ভার্সনের মধ্যে ব্যাক করতে হবে। তাহলে এই ব্যাক করার কাজটা আমরা করতে পারি এই গিটের সাহায্যে। আবার আপনি এভাবেও চিন্তা করতে পারেন, ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট করতে দিচ্ছে এবং সেই প্রজেক্টে আপনি ডে 1 বা ভার্সন 1-এ অনেক ভালোভাবে করিডোরে আপনি আপনার ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে দিলেন ডে 1-এ। তো ক্লায়েন্ট আপনার প্রজেক্টটা দেখে বলল যে না, বেশ ভালো হয়েছে। এবার ক্লায়েন্ট তার পরের দিন মানে ডে 2-তে ভার্সন 2-তে আবারও আপনাকে সেই প্রজেক্টটা দিয়ে বলল যে এখানে আমাকে আরেকটা নতুন ফিচার অ্যাড করে দিতে হবে। তো আপনি কি করলেন, ডে 2-তে মানে 2 নাম্বার দিনে আপনি সেই প্রজেক্টের মধ্যে আরেকটা নতুন ফিচার অ্যাড করে দিলেন। এরপর ক্লায়েন্ট আপনাকে তার পরের দিন আবারও বলল যে আমাকে এই প্রজেক্টের মধ্যে আরেকটা নতুন ফিচার অ্যাড করে দিতে হবে। তো তখন আপনি কি করলেন, সেই প্রজেক্টের মধ্যে ডে 3-তে আরেকটা নতুন ফিচার অ্যাড করে তারপর আবার আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি করে দিলেন। তো আপনার ক্লায়েন্ট প্রজেক্টটা দেখে বলল যে ডে 3 বা ভার্সন 3-র যে ফিচারটা আমরা অ্যাড করছি সেটা নাকি তার পছন্দ হয় নাই। এখন আমাদের ক্লায়েন্ট চাইতেছে আবার ডে 2 বা আমাদের ভার্সন 2-তে ফিরে আসতে, মানে ডে 2-এর যে ফিচারটা ছিল সেটাই রাখতে চাইতেছে, ডে 3টা সে ডিলিট করে দিতে চাইতেছে। তো এখন আপনি কিভাবে সেটাকে ডিলিট করবেন? আপনি যদি ম্যানুয়ালি কোডগুলোকে ডিলিট করতে চান আপনার প্রজেক্টের মধ্যে থেকে, তাহলে আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ একটা প্রজেক্টের মধ্যে অনেক কিছুই করা থাকে, আপনি যে কোথায় কোথায় চেঞ্জ করছেন, কোথায় কোথায় কোডগুলা করছেন সেগুলো আপনি খুঁজেই বের করতে পারবেন না। যদি বেশি করে খুঁজে খুঁজে ডিলিট করার চেষ্টা করেন তাহলে দেখবেন আরেকটা নতুন এরর চলে আসছে। তাহলে এই কোডগুলা ম্যানুয়ালি হ্যান্ডেল করা অনেকটা কঠিন হয়ে যায় একজন ডেভেলপারের কাছে। তো তখনই আমাদের হেল্প করে এই গিটটা। এই গিটের সাহায্যে আমরা যে কোনো ভার্সনের মধ্যে ব্যাক করতে পারি। এই গিটের সাহায্যে আমরা আমাদের ডে 3 বা আমাদের ভার্সন 3-র কোডটাকে বাদ দিয়ে আমরা আবার আমাদের ডে 2 বা আমাদের ভার্সন 2-তে ব্যাক করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে গিটটা এই কাজ করে। তো এই গিট বেশ আরো অনেক কাজই করে থাকে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি লাস্ট আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আমরা একটা বড় সড়ো একটা লার্জেস্ট একটা প্রজেক্ট করতেছি, এবং একটা লার্জেস্ট প্রজেক্ট করতে গেলে একজন ডেভেলপার সেটাকে সামলাইতে পারে না। তো আমরা চাইতেছি এই লার্জেস্ট প্রজেক্টটাকে করার জন্য আমরা একটা টিম গঠন করব। ধরেন সেটা হতে পারে 4 জনের মতো একটা টিম, যেমন দেখতে পাচ্ছেন ম্যান 1, ম্যান 2, ম্যান 3, ম্যান 4, মানে হচ্ছে আমরা 4 জনের একটা টিম ক্রিয়েট করলাম একটা লার্জেস্ট একটা প্রজেক্ট করার জন্য। তো এবার কথা হচ্ছে এই 4 জন মানুষকে নিয়ে যে আমরা একটা টিম গঠন করলাম, এই 4 জন মানুষ আমাদের এক জায়গায় থাকে না, এই 4 জন মানুষ 4টা জায়গায় থাকে। এই 4 জন মানুষ 4টা আলাদা জায়গায় থাকে, বা আপনি চিন্তা করতে পারেন এই 4টা মানুষ 4টা ভিন্ন ভিন্ন দেশে থাকে। কেউ থাকে ধরেন আমেরিকা, কেউ থাকে সুইজারল্যান্ড, এভাবে 4 জন মানুষ 4টা দেশে থাকে। কিন্তু আমাদের উদ্দেশ্য হইতেছে আমরা এই 4 জন মিলে এই একটা ওয়েবসাইটকে আমরা ক্রিয়েট করব। তাহলে এটা আমরা কিভাবে করব? এইটা আমরা করব হচ্ছে গিট এন্ড গিটহাবের সাহায্যে। ধরেন ম্যান 1 বা প্রথম ব্যক্তি এই ওয়েবসাইটের জন্য বেশ কিছু কোড করলো, সেই কোডটাকে কি করলো গিটহাব ওয়েবসাইটের মধ্যে রাখলো। এরপর আমাদের মেন 2 সে কি করবে, সেই গিটহাব ওয়েবসাইট থেকে এই প্রজেক্টটাকে ক্লোন করে বা কপি করে তার নিজের কম্পিউটারে নিয়ে আসবে। তারপর সে কি করবে, এই ওয়েবসাইটের মধ্যে নতুন আরো কিছু এক্সট্রা ফিচার অ্যাড করবে। এরপর আবার ম্যান 2 কি করবে, সেই প্রজেক্টটাকে আবারও গিটহাবের মধ্যে রেখে দিবে, পুশ করে রেখে দিবে। এরপর আমাদের মেন 3 কি করবে, সেই প্রজেক্টটাকে আবার সে তার নিজের কম্পিউটারে ক্লোন করবে, তারপর সেই প্রজেক্টের মধ্যে আরো কিছু নতুন এক্সট্রা ফিচার অ্যাড করবে। আবারও সে কি করবে, সেই প্রজেক্টটাকে আবারও গিটহাব ওয়েবসাইটের মধ্যে রাখবে। আবার মেন 4 মানে হচ্ছে চতুর্থ ব্যক্তি, এই প্রজেক্টটাকে সে আবার ক্লোন করবে, তার কম্পিউটারে কপি করবে, তার কম্পিউটারে নিয়ে যাওয়ার পর সেই প্রজেক্টের মধ্যে আরো কিছু এক্সট্রা ফিচার অ্যাড করবে। তারপর আবার সে কি করবে, গিটহাব ওয়েবসাইটে রাখবে। তাহলে দেখেন এই যে এই কাজটা যে করতেছে, এই 4 জন ব্যক্তি যে কাজটা করতেছে, বারবার তাদের কম্পিউটারে নিয়ে আসতেছে, আবার সে গিটহাব ওয়েবসাইটে রাখতেছে, এই কাজটা করে হচ্ছে গিটের সাহায্যে। তার মানে এই গিটের সাহায্যে আমরা একটা কোলাবোরেশন করতে পারি। তো এই প্রজেক্টগুলো করার জন্য আমরা একটা টিমও ক্রিয়েট করতে পারি, এবং টিমের সাহায্যে আমরা একটা প্রজেক্টকে কমপ্লিট করতে পারি এই গিটের সাহায্যে। আচ্ছা, আমরা যে এতক্ষণ বকবক করলাম এগুলাকে আপনি ভুলে যান। আপনি ফাইনালি জাস্ট চিন্তা করেন গিট এন্ড গিটহাবটা কি। গিটহাবটা হচ্ছে ইন্টারনেটের এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের কোডগুলো রাখতে পারি, এবং গিটটা হচ্ছে একটা মাধ্যম বা একটা কর্মী চিন্তা করতে পারেন যে আমাদের এই কাজগুলা করে দিবে। আমরা যে আমাদের গিটহাব ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রজেক্টটা রাখবো, এই কাজটা করে দিবে কে? এই কাজটা করে দিবে হচ্ছে আমাদের এই গিট। এবং আমরা এই গিটের সাহায্যে আরো বেশ কিছু কাজ করতে পারি। এই গিটটা হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, আমরা যে কোনো ভার্সনের মধ্যে মুভ করতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা যখনই আমাদের ফাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করি তখন এই গিটটা কি করে, সেটাকে ট্র্যাক করে, সেটাকে রেকর্ড করে তার সিস্টেমের মধ্যে রেখে দেয়, এবং এই গিটের সাহায্যে আমরা একটা কোলাবোরেশনও করতে পারি। আপনি এই ভিডিও থেকে জাস্ট একটু কনসেপ্ট রাখেন, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আপনি বুঝতে পারবেন।
তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে।